ছিল তার, সব কিছু ছিল তার বিপ্লব, পেশা ছিল তার বিপ্লব। তাই আগ্রহ করতে যেন আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, বেদনা হয়, তাই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শোক কিন্তু আমাদের সমাধান হবে না, আমাদের শোককে শক্তিতে পরিণত করতে হবে। বন্ধুগণ, আগ্রহ বিপ্লবী কমিউনিস্ট পার্টি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, পরিপূর্ণ সদস্য ছিলেন। এই পার্টি গ্রামের কৃষকের মধ্যে কাজ করে, গরিব মানুষের মধ্যে বার্তা খায় কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে বার্তা খাইতে হয়। গরিব কৃষকের বাড়িতে বালিশ দিয়ে শুতে গেলে বালিশ পাওয়া যায় হাত পিঠের পাটা করে দিয়ে শুতে হয়। সেই জীবন যাপন করে এই আব্দুল নকুর এই শেষ জীবন পর্যন্ত সে টিকেছিলেন বিপ্লবের পক্ষে। তাই আব্দুল নকুরের প্রতি আমাদের সেদিকে শোক হয়, দুঃখ হয়, কষ্ট হয়। আব্দুল নকুর এদেশের সাম্রাজ্যবাদ আমরা মুসলিম পুঁজিবাদকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি বলপ্রয়োগের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উচ্ছেদ করে তাকে আপনার জাতীয় গণতান্ত্রিক বিপ্লব বা জনগণতান্ত্রিক বিপ্লবকে সে সফল করতে চেয়েছিল। আপনারা বাংলাদেশে একমাত্র যুদ্ধের মধ্য দিয়ে একটি গণতন্ত্রের কথা বলে এসে একটা শ্রেণী বিপ্লবের স্তরকে সমাজতন্ত্র বলে, যে জনগণতন্ত্র বলে, আর জাতীয় গণতান্ত্রিক বলি, আমরা গণতন্ত্র বলি। কিন্তু এখানে তারা সমাজতান্ত্রিক বিপ্লবের কর্মসূচি দিয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, পুঁজিবাদ হয়েছে। আজকে এই আগ্রহ প্রকল্প গ্রামের কৃষকদের আগার সামন্ততান্ত্রিক শোষণ বিপ্লব আজকে রয়েছে। আজকে আমরা মুসলিম পুঁজিবাদী শোষণ রয়েছে। এই দেশের কখনোই মুক্তি আসে নাই, স্বাধীনতা হয়নি। সংগ্রামের সাথী বন্ধুগণ, ৫৫ বছর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এই ৫৫ বছরে কত সরকার আইলো আর কত সরকার গেল, সবাই কিন্তু সাম্রাজ্যবাদের দালালির সাথে পড়ে আছে। একটি সরকার গণতন্ত্রবাদী আসেনি। এটা গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠা হলে সেই নির্বাচন তদন্তি করতে গেলে বিদেশের দিকে ১০০ উপরে প্রতিনিধি আসতে হয় না। সেই দেশের সরকার, সে দেশের সংবিধান জনগণের নির্ধারণ করবে কাকে নির্বাচিত করবে। আপনারা যারা এখানে আছেন সবাই একটি দলের সদস্য। আপনি যে কোনো দলই করেন, সেখানে আপনাদের নির্বাচন আছে, কাউন্সিল আছে, সম্মেলন আছে, তারপরে নির্বাচন করেন। আপনাদের নির্বাচন করতে তো ওই মার্কিন এজেন্ট আসে না, ওই ভারতীয় এজেন্ট আসে না, ওই ইউরোপীয় এজেন্ট আসে না, কোনো সাম্রাজ্যবাদের কোনো সাম্রাজ্যবাদের কোনো এজেন্ট বাংলাদেশে আসতে হয় না, আগামীতেও আসতে হবে না। সেই আগ্রহ সেই কথাই বলেছে, একটি দেশে স্বাধীন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সাম্রাজ্যবাদকে উচ্ছেদ করতে হবে, দালালকে উচ্ছেদ করতে হবে, সাম্রাজ্যবাদকে উচ্ছেদ করতে হবে, দালালকে উচ্ছেদ করতে হবে। তাই সত্যিকারের গণতান্ত্রিক বিপ্লব সফল হবে। আপনারা দেখেছেন আপনার সরকারি সরকার, আমি বলি ফেসবাজি হাসিনা সরকার, সেই ফেসবাজি হাসিনা সরকার পতন হইল, যে ক্ষমতা আসলো সোনার চান স্বাধীনতাকে বিশ্বাস্ত দালাল ডক্টর ইউনূসের উপদেষ্টা সরকার। সেই ডক্টর ইউনূসের সরকার আসে, এদেশে জনগণের ভাগ্যে পরিবর্তন হচ্ছে, জনগণের মুক্তি আসছে, জনগণের মুক্তি আসে নাই। এই উপদেষ্টা সরকার আসার পর গার্মেন্ট শ্রমিক গুলি চালাইছে, গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনার যে ধারে মন সৃষ্টি করে মন্দির ভেঙেছে, আপনার মাজার ভেঙেছে, আপনার কয়েকদিন আগে থেকে কুষ্টিয়ায় আপনি একজন পীরকে মোবাইল পিটাইয়া হত্যা করেছে। এটা কি গণতন্ত্র? তৌহিদি জনতা, কারা তৌহিদি জনতা? আমার প্রশ্ন, তৌহিদি জনতা আপনি কোন সংবিধানে, কোন আইনে, কোন ধর্মে আছে মানুষকে পিটাই মারা? সেই কি শান্তি করছিলেন? সকল ধর্মকে সমান মর্যাদা দিয়েছিলেন, যারা কারো মার্কস দিয়েছিলেন বা লেনিন দিয়েছিলেন, তবে মাওসেতুং দিয়েছিলেন, সকল ধর্মকে সমান। আমরা সেইভাবে মনে করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা সকল ধর্মকে সমান মাত্রায় সম্মান করি। আমরা গণতন্ত্রের বিপ্লব বা জাতীয় গণতন্ত্রের বিপ্লব করতে হবে। এই জায়গাতে আমাদের ভাষাগত পার্থক্য হলো, অর্থগতভাবে আমরা আমার দেখা যাবে সাম্রাজ্যবাদ বক্তব্য করতে পারছি। সংগ্রামী বন্ধুগণ, আমার নীতিগত বক্তব্য কিছু থাকতে পারে।
আমরা এখানে মনে করি আন্দোলন প্রকৃতি আমাদের সবার কথা প্রশ্ন থেকে যতক্ষণ পর্যন্ত কৃষকের মুক্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত শ্রমিকের মুক্তি আসবে না, এখানে সামাজিক কিছু ক্ষমতা আছে, সামাজিক দালালরা ক্ষমতা আছে, সামাজিক বাড়ার ক্ষমতা আছে, ততক্ষণ আমাদের আন্দোলন চালাই দিতে হবে। আমি উচ্ছেদ না করা পর্যন্ত আজকে বিশ্বকে তাকাই গেছেন, আজকে মধ্যপ্রাচ্যে কি অবস্থা, ইরানে ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্যে কতগুলো রাষ্ট্রে মিলে যুদ্ধে বেঁচে উঠছে। আমরা আরো দেখবেন এই ইরান প্রেসিডেন্টকে অন্ধকারে তুলে নিয়ে যায়। আপনারা আরো জানেন এখানে দেশের অনেকগুলো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, যেখানে সাম্রাজ্যবাদ আছে সেখানে যুদ্ধ থাকবে, অস্ত্র বিক্রি হবে, বিরোধের ব্যবসা। আমাদের লক্ষ্য হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী সকল জনগণকে ঐক্যবদ্ধ করা, সকল সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠনকে ঐক্যবদ্ধ করে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। সুতরাং তাদের সাথে আমার এই যে আমরা এক এলাকার এরকম হিসেবে তার পিতা যখন তেজগাঁ রেলওয়ে স্টেশন মাস্টার তখন আমি আজ থেকে প্রায় 2 বছর সেই কেনাল স্টেশন মাস্টার সাহেবের সঙ্গে তো সেখানে আমি এই কমরেড মুকুলের সাথে আমার দেখা এবং দেখলাম তিনি একজন অর্থাৎ কোমরে যদি রাইফেলের গুলি লাগে যে অবস্থা এবং সেই অবস্থা তার চিকিৎসার মধ্য দিয়ে এটা আমার আরোগ্য লাভ করে আগের অবস্থা ফেরা আর তো পাঠিয়ে তিনি চিরকালের জন্য উন্মুক্ত এই দিনের মুহূর্ত নিয়ে তিনি আজীবন এই পার্টি সেবা করেছেন এবং সেই ছাত্র অবস্থা থেকে তাহলে তার ব্যক্তিত্বের যে পরিচয় এবং তার দৃঢ়তা তার সিদ্ধান্তে তিনি আর একটু পার্টি জড়িত এবং খুলনায় যখন ছিলেন তখন তিনি পারিবারিক জীবনে যে মেয়েকে বিয়ে করবেন তার সাথে সম্পর্ক পার্টিতে যাওয়ার আগে সে মেয়ের সাথে বিদায় নিয়ে এইরকম ত্যাগ আমাদের একজন মানুষ হবে মুখ দেখিয়ে গেছে, দৃষ্টান্ত সৃষ্টি করে কমরেড মুকুলের যে সৃষ্টি তার যে কর্ম এটা আবহাওয়ার ছাড়াও ধরে করবে এবং তার দল তিনি যে লক্ষ্যে বিপ্লব করবেন সেই বিপ্লবের লক্ষ্য তার দল এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশাকে আমি সবাই আমার এই কমটা কেন যদি সবাই কিছু চললে বিরোধে থাকতে চায় না, আরেকটা শক্তি আছে এখানে যারা এসেছিল তাদের মানুষ শ্রমিকের মানুষ বড় শ্রমিক তাদের কাজের সুযোগ হয়েছে তাদের প্রতি কিন্তু আপনার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনাদের আমি গভীর শ্রদ্ধা জানিয়ে যে কথাটা বলতে চাই সেটা একটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের লেখা আছে সাম্রাজ্যবাদের তাদের আমরা তার সম্পর্কে বলা আছে। তবে নতুন সম্পর্কে অনেক অনেক কথা বলছে, তার সম্পর্কে আমি অত ভালোভাবে বলতে পারবো যেগুলো বুঝি সেগুলো কৃষকের গণঅভ্যুত্থান আমরা সকলেই জানি। এই গণঅভ্যুত্থানটা কি হচ্ছে, পাকিস্তান আমাদের এখানে তাদের যে শোষণ চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটা মানুষের খুব বিক্ষোভ ওই সময় কবে এই রাজনীতিতে চলে আসে। তারপরে মুক্তিযুদ্ধ একটা
একটা অবাক করা বিষয়, উনি যখন চলে গেলেন তখন উনি চলে গেলেন, এখন আমরা একটা নতুন সম্পর্কের মধ্যে ঢুকেছি। সেটা হলো যে আজকে যদি আমরা পত্রিকা দেখি কিংবা রেডিও দেখি, টিভি দেখি, তাই দেখি যে ডিজেলসের বাচ্চারা ডিজেলসের বাচ্চারা কারণটা কি? বিগত সরকারের আমলে তারা মাস ভ্যাকসিনেশন করে। এটা একটা সাধারণ নেগলিজেন্সি হিসেবে দেওয়ার সম্ভাবনা আছে। এটা করাপশনের কথা ভাবতে পারি। বিষয়টা কিন্তু এরকম, বিষয়গুলো এরকম যে তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে, আমেরিকা বা ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে পশ্চিমের ধরনে এটাকে একটা অন্য হিসেবে একটা বাজারে নিয়ে আগে যেভাবে আমরা ভ্যাকসিন দিতাম সেই জায়গা থেকে তারা বেরিয়ে গেছে। ফলে আমরা ভ্যাকসিন কিনতে পারি, আমরা প্রতিষ্ঠানে আমাদের মাস ভ্যাকসিন। এটি হলো একটা গল্প। এখানে লোক বলেছে, অনেক শিক্ষা তাদের যুবক হয়েছে, মায়েদের মায়ের কথা এবং আমরা সকলেই জানি মায়ের কাছে তাদের আমরা চলে যাওয়া এটা কি কষ্টের, সেটা মায়ের চেয়ে ভালো। ফলে এইটার দায়ে উৎসাহের আমরা যে এখানে আমরা যে রাজনীতির কথা বলি, উৎসাহের বয়স রাজনীতির বয়স বেশি ছিল। এই রাজনীতির দলের বয়স তবে রোগ তাদের রাজনীতি তার চেয়ে বয়স বেশি। সকলে জানো ওটা তো বলবে যে গভর্নমেন্ট ইলেকশন আপনি উৎসাহকে ইলেকশন দিয়েছেন, আপনি দিয়েছেন এবং আপনি কিন্তু নন ইলেকটেড গভর্নমেন্ট এবং বাংলাদেশে অনেক গভর্নমেন্ট হয়েছে, তারা ইলেকটেড গভর্নমেন্ট। এই প্রসঙ্গটা আমি এখান থেকে তুললাম যে অনেক সময় আমাদের কমিউনিস্ট বা বামপন্থী রাজনৈতিক অভ্যুত্থানের কথা বলি, ক্ষমতাদখলের কথা বলি, তখন লোকেরা বলে দেয় যে আমরা আসলে ঠিক রাজনীতির ব্যাকগ্রাউন্ড পাই। এই ইউনুস সাহেব কোনো ব্যাকগ্রাউন্ড দিয়েছেন? ইউনুস সাহেব কিসের কিন্তু ক্ষমতা এসেছেন? এই প্রশ্নটা কিন্তু রাখতে হবে। কেন রাখতে হবে? ডক্টর ইউনুস যে ক্ষমতা আসবে, এসে অনেকগুলি আকাশ করবে। তার মধ্যে একটা আপনারা দেখবেন যে সংবিধান সংস্কার হচ্ছে। এই কমিশনে আইপিএস কত পত্রিকা বানিয়ে আমাদের তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো বৈদেশিক চুক্তি যদি আমরা করি তাহলে পরামর্শ পাশ করতে হবে। আর ইউনুস সাহেব এই চুক্তিটা কখন করেছেন? পার্লামেন্ট ইলেকশনের ঠিক 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করেছেন আর 6 তারিখে করেছেন জাপানের সাথে। এই চুক্তির মর্মার্থ হলো এই, আমাদের বাজার আর আমেরিকার বাজার একই রকম বাজার। অর্থাৎ আমরা যেটাকে বলতাম আমরা সর্বোন্নত দেশ বা লিস্ট কান্ট্রি, সেখান থেকে আমরা চলে গেলাম এই চুক্তির ফলে কিন্তু আপনার এই লিস্টভুক্ত নাই। আপনার ট্রিটিগুলি যদি আপনি দেখবেন তাহলে দেখবেন যে আমরা সমান, কোনো পার্থক্য নেই। তাই যদি হয় তাহলে আমরা ঠিক না ঠিক না, তার একটা জলবদ্ধ ধরনের ট্যাক্স আর একটা ধরনের। আপনারা এখানে যে রাস্তায় যখন এসছেন নিশ্চয়ই জানি জ্যামের একটা প্রধান কারণ হলো আমরা রাস্তা পেট্রোল পাম্পের পাশে সারি গাড়ি। কেন পেট্রোল অক্টেন নাই? কেন নাই? ইরান কে করেছিল? আমেরিকা, ইসরায়েল। কে তাদেরকে দায়িত্ব দিয়েছে ইরান আক্রমণ করা? কেন? স্টেটমেন্টে বলেছে সেখান থেকে তারা পেয়ে নিয়ে তাদেরকে অধিকার দিয়েছে দেয়নি, তাহলে তার ফসল কিন্তু আমরা এখানে পাচ্ছি। অতএব আমাদের এখানে ভাবা প্রয়োজন, খুব এখন আর বেশি গল্প করার সময় নাই। আমরা উত্থান করে আমরা কি ইউনুস সাহেবকে ক্ষমতায় নিয়ে যাবো, আমরা ক্ষমতায় যাবো, এই প্রশ্নটা মীমাংসাকে করতে হবে। কারণ যে গণ-অভ্যুত্থানে ইউনুস সাহেব ক্ষমতা আসে, সেই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বেশি প্রথমে এখানকার
অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলেছিলাম যে আমাদের শ্রমিকরা চলে গেছে। এই গণ অভ্যুত্থান সবচেয়ে বেশি শহীদ হয়েছে শ্রমজীবী মানুষ। 35% মানুষ মারা গেছে হলো শ্রমজীবী মানুষ। রিক্সাওয়ালা নিহত হয়েছে গুনে গুনে 24 জন। 24-এর গণ অভ্যুত্থানে রিক্সাওয়ালা নিহত হয়েছে গুনে গুনে 24 জন। আমাদের 1971 সালে চিন্তা করি, প্রথম যে ছবিটা সামনে চলে আসে, রিক্সার পরে একজন রিক্সাওয়ালা মরে পড়ে আছে, এটাই তো আসে। তাই প্রথম আঘাত এসে শ্রমিকের আঘাত, এবার শ্রমিক। তাহলে শ্রমিক মারা যাবে অথচ সে ক্ষমতায় যাবে, হতে পারে না। আমাদের শ্রমিকের রক্ত আমাদের ক্ষমতায় যেতে হবে, তা না হলে শ্রমিকের রক্ত কিভাবে অপচয় করা হবে। যে চুক্তি হয়েছে সরকার আমেরিকার সাথে, আমি অন্য জিনিস বাদ দিয়ে কৃষি দিয়ে এটা বলেই আমি বক্তব্য শেষ করব। সেটা হলো যে তারা যদি চুরি করেছে, আপনারা সকলে জানেন, আমাদের গ্রামাঞ্চলে বহু পোল্ট্রি ইন্ডাস্ট্রি, অসংখ্য আপনার পোল্ট্রি খামার চলে আসে, মৎস্য খামারই আছে। তবে পুকুর যেখানে কাজ করতে সেখানে কিন্তু অনেক মৎস্য খামারি আছে। এই মৎস্য এবং মুরগির কথা বাদ দিলাম, হাঁস মুরগির কথা বাদ দিলাম। মৎস্য এবং হাঁস মুরগির যে খামার, এই খামারে যে খাবার দেয় এটা বলে আমরা ফিড, পোল্ট্রি ফিড এবং ফিশ ফিড। এই মার্কেটটা বাংলাদেশে 40,000 কোটি টাকা মার্কেট, 40,000 কোটি টাকার মার্কেট। যে চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে ওই যে আমাদের যে একজন পয়গম্বর আছে, কি জানো নাম, ওই যে আমরা খুব বাড়িতে দেয় মাথা কুটির বাঁধে, তার বউ আর পরিবার, তাই না? কাপড় কাপড় বাবা বলে দেখি আমাদের কৃষিকে রক্ষা করা যায়, রক্ষা করার জন্য আপনাকে রিসাইন করতে করিয়ে দিত। এই পরিস্থিতি যে আসবে ফিড, এই ফিড আসবে আমেরিকানটা খেয়ে ফেলে দিয়েছে যে নারীগুলি, সেই নারীগুলি আমাদের ছুটে আসবে। তার মানে তার পচা মাল যেটা ফেলে দিতে তার কষ্ট হতো, সেইটা আপনি 40,000 কোটি টাকার মার্কেটটা তাদের। আমাদের বিধবারা কি করে না? বিধবারা যখন থাকে তখন আমরা কি বলতে কিছু করতে পারবো না। আমি এই 10টা মুরগি দিলাম, 10টা হাঁস দিলাম, আপনি একটা ছাগল দিলাম, এগুলি কিছু। কিন্তু আপনার আমেরিকান ওখানে, আমেরিকা আমাদেরকে ট্রিটি করেছে, এই ট্রিটির ফলে প্রথম কথা বলেছি আমরা আমাদের যে মার্কেট, এই যে ফিশ বলে পোল্ট্রি বলে, এখানে আমরা কোনো সাবসিডাইজ করতে পারবো, কোন রকম ভর্তি দিতে পারবো না। কিন্তু কৃষিতে আমেরিকা ভর্তি দেয় 700 বিলিয়ন ইউএস ডলার। উনি দিবেন, আমি দিব, তাই ওই মার্কেটটা কিনতে পারবো, আমি কোনোভাবে কিনতে পারবো না। পোল্ট্রিতে যারা দেয় 30,000 বিলিয়ন ইউএস ডলার, তাই তারও কিন্তু ঢুকতেই পারবো না, তাদের সাথে আমরা টিকতেই পারবো না। সেখানে তার গরুর মাংস চলে আসবে, ফিশ মাংস চলে আসবে, গরুর কথা কথা এটা অনুমান করে বলছে 300 টাকা দামে গরুর মাংস পাওয়া যাবে। তাহলে আপনি কি ওই মাংসটা কিনবেন, না আমার দোকান থেকে 700 টাকা দাম মাংস? ডেফিনেটলি 300 টাকা মাংসটা কিনবেন। কারণটা হলো আপনারা দেখবেন আমাদের যে বন্ধুরা মুরগি কিনতে যায়, তারা খেয়াল করে দেখবেন বেশি একটা মুরগির দাম বেশি, তারা কিন্তু ওই মুরগিটা কিনে না। বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের যে মুরগিগুলি আপনার চাষের যে মুরগি থাকে